হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সংখ্যা পদ্ধতি অধ্যায়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় একাধিক প্রশ্ন দেখা যায়। এই চ্যাপ্টারে কোশ্চেন করার আগে আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক ধারণা তৈরি করব। ঠিক আছে, সেই জন্য প্রথমে দেখো আমরা অঙ্ক কাকে বলে শিখব। ঠিক আছে, দেখো অঙ্ক কাকে বলে, যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাটিকে প্রকাশ করা হয় তাদের অঙ্ক বা ডিজিট বলা হয়। ঠিক আছে, এটা বোঝার জন্য আরও কী করবো আমরা, দেখো ধরো আমি 3, এই যে সংখ্যাটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা 3কে আমরা লিখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি 3। ঠিক, তাই 3টা, এই যে 3 লেখার জন্য যে এই চিহ্নটা ব্যবহার করলাম, এই চিহ্নটাই হচ্ছে আমাদের অঙ্ক বা ডিজিট। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা যদি ধরি 7 একটা অঙ্ক, ঠিক আছে, এটা কি 7 সংখ্যাটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এবার ধরো 15 একটা সংখ্যা, সেটা লিখছি দেখো 15, এভাবে লিখতে হয় আমাদের। তাহলে এইখানের মধ্যে দেখো এ একটা ডিজিট আর এ একটা ডিজিট, তাহলে 15 সংখ্যাটার মধ্যে ডিজিট আছে আমাদের কত, 2। বোঝা গেল ব্যাপারটা। এরপর পরের সংখ্যা আমাদের দেখো সংখ্যা বা নাম্বার কাকে বলে। এক বা একাধিক অঙ্ক বা ডিজিট এর সমন্বয়ে গঠিত উপাদানকে সংখ্যা বলা হয়। যেমন 12 একটি সংখ্যা, সেখানে 2টি অঙ্ক বা ডিজিট রয়েছে। দেখো 12 অঙ্কটিতে 1 আছে, আর কি আছে আমাদের, 1 আছে আর 2 আছে। তাহলে এখানে 1 আর 2 অঙ্ক নিয়ে তৈরি হয়েছে 12 সংখ্যাটি। বোঝা গেল। তাহলে একইভাবে আমাদের যদি 24 লিখি, 24-এ দেখো 2 আছে 4 আছে, এই 2 আর 4 এই দুটো ডিজিট মিলে তৈরি হচ্ছে আমাদের এই 24 সংখ্যাটি। বোঝা গেল। তাহলে কোনো সংখ্যার যে এই চিহ্নগুলো থাকে এক একটা, এইগুলো বলে আমাদের ডিজিট বা অঙ্ক, আর পুরোটাকে বলে আমাদের একটা সংখ্যা। সেরকম যদি আমি 3 অঙ্কের একটা সংখ্যা নিই, দেখো 3, 5, 7, ঠিক আছে, এই সংখ্যাটিতে আমাদের ডিজিট আছে কত, আমাদের 3টে। তাহলে এই 357 সংখ্যাটিতে ডিজিট সংখ্যা 3টে, সেগুলো কি কি, 3, 5 আর 7। বোঝা যাচ্ছে ব্যাপারটি। তাহলে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে, তাহলে যে পদ্ধতিতে সংখ্যা গণনা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি বোঝা গেল। এরপরে আমরা কি শিখবো, দেখো প্রকৃত মান কাকে বলে। প্রকৃত মানকে সহজ কথায় বলা হয় ফেস ভ্যালু বা প্রকৃত মান। দেখো সহজ ভাষায় বলতে গেলে কোনো সংখ্যার কোনো নির্দিষ্ট অঙ্কের প্রকৃত মান বা ফেস ভ্যালু হলো সেই অঙ্কটি। মানে দেখো এখানে একটা সংখ্যা ধরা হয়েছে 6853। ঠিক, এই 6853 সংখ্যাটিতে 5-এর ফেস ভ্যালু বা প্রকৃত মান কত, 5 সংখ্যাটা নিজেই। 5 কোথায় অবস্থান করছে বা কোথায় আছে সেটা দেখার প্রয়োজন নেই, 5 বলেছে মানে 5ই বসে যাবে। এবার দেখো 3-এর ফেস ভ্যালু কত হবে আমাদের, 3 সংখ্যাটা নিজেই। দেখো 3 এখানে 1 নম্বরে আছে, কিন্তু তাতেও 3। 5 এখানে 2 নম্বরে আছে, তাতেও 5-এর প্রকৃত মান 5। মানে যদি বলতে 6-এর প্রকৃত মান কত, তাহলে 6ই হতো, আর 8-এর প্রকৃত মান কত হবে, 8 হবে। মানে অ্যাকচুয়ালি যার প্রকৃত মান বলবে সেটি কীরকম দেখতে বা সেই সংখ্যাটি নিজেই হয়ে যাবে তার প্রকৃত মান। আশা করি বোঝা গেছে। এরপর দেখো আমাদের স্থানীয় মান বা প্লেস ভ্যালু কাকে বলে। কোনো সংখ্যার কোনো নির্দিষ্ট অঙ্ক ওই সংখ্যাটির ডান দিক থেকে যত নম্বর স্থানে অবস্থান করে তা হলো অঙ্কটির প্লেস বা স্থান। দেখো এটা আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো একটা উদাহরণ নিচ্ছি আমি, 2, 3, 4, 7 বা 5। ঠিক আছে, এই সংখ্যাটিতে যদি বলে যে 3-এর স্থানীয় মান কত, 3টা এখানে কোথায় আছে, দেখো 3 নম্বর স্থানে আছে, 3 লিখবো। 3-এর পর দেখো দুটো সংখ্যা আছে, 4 আছে 5 আছে, এই দুটো সংখ্যার জন্য আমাদের দুটো শূন্য বসে যাবে। বোঝা গেল। যদি বলতো 4-এর স্থানীয় মান কত, 4 লিখবো, 4-এর পর আমাদের একটা সংখ্যা আছে বলে একটা শূন্য বসে গেল। যদি বলতো 2-এর স্থানীয় মান কত, 2 লিখবো, 2-এর পর সংখ্যা আছে আমাদের 3টে, তাহলে 3টে শূন্য বসে যাবে। যদি বলতো আমাদের যে 5-এর স্থানীয় মান কত, তাহলে 5ই লিখবো, 5-এর স্থানীয় মান হয়ে যাবে 5, কারণ 5-এর পর কোনো সংখ্যা নেই বলে এই ডান দিকে কোনো আর শূন্য বসবে না আমাদের। বোঝা গেল ব্যাপারটা। তার স্থানীয় মান হচ্ছে সংখ্যাটা কোথায় অবস্থান করছে সেই অনুপাতে আমাদের সেই সংখ্যাটাকে লিখতে হবে। বোঝা গেল।
এবার দেখো আমাদের জোড় সংখ্যা বা ইভেন নাম্বার আর বিজোড় সংখ্যা বা অড নাম্বার সম্বন্ধে শিখবো আমরা। জোড় সংখ্যাকে বলে দেখো যেসব পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বলা হয়। তাহলে এর উদাহরণ কী হবে আমাদের +-4 +-6 ইত্যাদি হচ্ছে উদাহরণ। মানে যেসব সংখ্যাকে আমাদের 2 দিয়ে ভাগ করা যায় সেটা প্লাস হোক বা মাইনাস হোক সেটা হয়ে যায় আমাদের জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার। আর বিজোড় সংখ্যা হচ্ছে যেসব পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলা হয় বা অড নাম্বার বলা হয়। যেমন +-1 +-3 +-5 বুঝা গেল। মানে জোড় সংখ্যা বাদে যে সংখ্যাগুলো পড়ে থাকবে আমাদের পূর্ণ সংখ্যাগুলো সেগুলি হয়ে যায় আমাদের বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। এবার তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য কী কী হতে পারে দেখো। বলছে দুটি জোড় সংখ্যার যোগফল অথবা বিয়োগফল সর্বাধিক জোড় সংখ্যা হবে। এই কথাটার মানে কি দেখো, দুটো জোড় সংখ্যা নিচ্ছি আমি। দেখো দুটো জোড় সংখ্যা হচ্ছে আমাদের নিলাম 2 + 4, এদের যোগ করলে কত হবে আমাদের 6 একটা জোড় সংখ্যা। সেই জন্য বলছে দুটি জোড় সংখ্যার যোগফল সর্বদা হবে আমাদের জোড় সংখ্যা। ঠিক। এবার যদি আমি বিয়োগ করি 4 - 2, দুটি জোড় সংখ্যা, 4ও জোড় সংখ্যা 2ও জোড় সংখ্যা, বিয়োগ করলে আমাদের 2। তাহলে বিয়োগ করলে বিয়োগফল দেখো আমাদের জোড় সংখ্যায় আসছে। সেই জন্য এই কথাটা বলা হয়েছে যে দুটি জোড় সংখ্যা যোগফল অথবা বিয়োগফল সর্বদাই জোড় সংখ্যা হবে। 2 নম্বর পয়েন্টে কী বলছে দেখো, দুটি বিজোড় সংখ্যার যোগফল অথবা বিয়োগফল সর্বদা জোড় সংখ্যা হবে। এটা কীভাবে বুঝবো দেখো, দুটো বিজোড় সংখ্যা নিচ্ছি আমি। দুটো বিজোড় সংখ্যা দেখো আমি নিলাম 3 + 5, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে আমাদের 8। তাহলে 8টা আমাদের কি একটা জোড় সংখ্যা। বোঝা গেল ব্যাপারটা। সেই জন্য বলছে দুটি জোড় সংখ্যা যোগ করলে আমাদের জোড় সংখ্যাই হবে। এবার যদি আমি বিয়োগ করি দেখো 5 - 3 বিয়োগ করলে হচ্ছে 2। দেখো বিয়োগফল, দুটো বিজোড় সংখ্যার বিয়োগফলে কি আসছে আমাদের জোড় সংখ্যায় আসছে। সেই জন্য এই পয়েন্টটা বলা হচ্ছে দুটি বিজোড় সংখ্যার যোগফল অথবা বিয়োগফল সর্বদাই হবে আমাদের জোড় সংখ্যা। এবার দেখো 3 নম্বর পয়েন্টে কি আছে, বলছি একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার যোগফল অথবা বিয়োগফল সর্বদাই বিজোড় সংখ্যা হবে। তাহলে একটা জোড় সংখ্যা নেব আর একটা বিজোড় সংখ্যা নেব। তাহলে জোড় সংখ্যা নিলাম আমি 2, বিজোড় সংখ্যা নিলাম আমি 3। তাই এই দুটো যোগ করলে হবে আমাদের 5। 5টা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। সেই জন্য জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যোগফল হয়ে যাবে আমাদের বিজোড় সংখ্যা। যদি বিয়োগ করি দেখো 3 - 2 বিয়োগ করলে হবে আমাদের 1। তাহলে বিয়োগফল দেখো আমাদের একটা আসছে বিজোড় সংখ্যা। বোঝা গেল। সেই জন্য এই পয়েন্টটা বলা হচ্ছে আমাদের একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার যোগফল অথবা বিয়োগফল সর্বদাই হবে আমাদের বিজোড় সংখ্যা। আশা করি বোঝা গেছে। এরপর শিখবো দেখো আমরা স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে। বলছে দেখো গণনার প্রয়োজনে ব্যবহৃত 1 থেকে শুরু করে পরপর অসীম পর্যন্ত সমস্ত সংখ্যাই হলো আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। যেমন কি 1 2 3 4 5 দিয়ে ডট 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 দিয়ে অসীম পর্যন্ত যত কিছু সংখ্যা হতে পারে আমাদের, মানে যেই সংখ্যাগুলো আমরা কোনো কিছু গুনতে ব্যবহার করি। যেমন যদি বলা হয় তোমাকে তোমাদের বাড়িতে কতজন সদস্য আছে, তুমি কত থেকে গুনতে শুরু করবে? নিশ্চয়ই 1 থেকে শুরু করবে গুনতে, 1 2 3 4 করে গুনবে। বোঝা গেল। তাহলে আমাদের প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, এরপর আমাদের যত খুশি হতে পারে অসংখ্য পর্যন্ত। বোঝা গেল। এবার বলছে আমাদের দেখো আরেকটা জিনিস, স্বাভাবিক সংখ্যাকে আমাদের n দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের n দ্বারা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। ঠিক। এবার দেখো অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা বা হোল নাম্বার কাকে বলে। কি বলছে দেখো, সহজভাবে বললে বলা যায় 0 থেকে শুরু করে পরপর অসীম পর্যন্ত যত সংখ্যা পাওয়া যায় তাই হলো অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। যেমন 0 1 2 3 4 5 6 পর্যন্ত অসীম পর্যন্ত। মানে এটা দেখো আমাদের, তাহলে এটা মানে কি দেখো আমাদের 1 থেকে অসীম পর্যন্ত কি আমাদের ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের এই শূন্যটা। মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি 0 যোগ করি তাহলে কি পেয়ে যাবো আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। একে আবার বড় হাতের ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। ঠিক। তাহলে ডাব্লু সমান কী হবে আমাদের n + o, মানে ন্যাচারাল নাম্বার ঘরে যদি আমাদের 0টা অ্যাড করে দিই সেটা হয়ে যায় আমাদের হোল নাম্বার বা সমগ্র সংখ্যার দল। ঠিক। এবার আমরা শিখবো আমরা পূর্ণ সংখ্যা
এবার আমরা শিখব পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলে। ঠিক আছে, দেখো স্বাভাবিক সংখ্যার শ্রেণীর সঙ্গে -1, -2, -3 এবং 0 সংখ্যাগুলি যুক্ত হলে যে সংখ্যা শ্রেণী পাওয়া যায় তাই হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। যেমন কি আমাদের -1, -2, -3 ডট ডট করে আমাদের +4, +5, +6 মানে অসীম পর্যন্ত। বোঝা গেল? এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ঠিক আছে, এবার দেখো পূর্ণ সংখ্যাকে আমাদের পি দিয়ে বা জেড দিয়ে প্রকাশ করা হয়। জেড সমান কি বলতে পারি আমরা? জেড সমান বলতে পারি n + o প্লাস -1, -2, -3। ঠিক আছে, ডট ডট ডট। আর n + o মানে ডাব্লু, তাহলে ডাব্লু প্লাস -1, -2, -3 ডট ডট ডট। মানে অখণ্ড সংখ্যা দলে যদি আমি ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করি তাই যেই দলটা পাবো সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার দল। বোঝা গেল? জেড সমান হয়ে যাবে ডাব্লু প্লাস ঋণাত্মক সংখ্যাগুলো। ঠিক, তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা প্লাস ন্যাচারাল নাম্বার, মানে সব প্রকৃত সংখ্যাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, সব অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক, এবার আমরা পড়ব মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে। বলছে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। এই কথাটার মানে হচ্ছে যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম 3, 3কে যদি ভাগ করতে যাই তাহলে এটাকে হবে হয় আমাদের 1 খাওয়াতে হবে কিংবা 3 খাওয়াতে হবে। দেখো প্রতি ক্ষেত্রে আমাদের দেখো 1 অথবা 3 খাচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে আমাদের ভাগ যাচ্ছে, মানে এর উৎপাদক 3-এর উৎপাদক কী হবে আমাদের 1 × 3 ছাড়া অন্য কিছু আর বেরোচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ধরনের সংখ্যাগুলো মানে 3-এর মতো সংখ্যাগুলো আমাদের যেগুলো আছে, যেগুলো 1 ও 3 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সেই জন্য এখানে লেখা আছে দেখো, এই সব সংখ্যাগুলির ক্ষেত্রে দুটি ভিন্ন উৎপাদক থাকে, মানে একটা হচ্ছে সেই সংখ্যাটা নিজে। ঠিক আছে, মানে 3টার বেলায় 3টা নিজে আর হচ্ছে 1, মানে ওই সংখ্যাটা নিজে আর 1 হচ্ছে, এই দুটো উৎপাদক থাকে আমাদের, আর কোনো উৎপাদক থাকে না বলে এদের বলা হয় আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু দেখো আমাদের 1 সংখ্যাটিকে মৌলিক নয় আবার যৌগিকও নয়। কারণ কি? কারণ শুধু 1কে 1 দ্বারাই বিভাজ্য, তাই এর উৎপাদক সংখ্যা মাত্র একটি। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক কটা হয় আমাদের? মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 2টি, কিন্তু 1-এর শুধুমাত্র আমাদের উৎপাদক হচ্ছে শুধুমাত্র আমাদের 1 গুণিত 1, এর 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, মানে 1-এর একটাই উৎপাদক বলে এ মৌলিক সংখ্যা দলে পড়ছে না। আর যৌগিক নয়, যৌগিক হতে গেলে মিনিমাম আমাদের 2-এর বেশি উৎপাদক হতে হবে, সেজন্য 1টা আমাদের মৌলিকও নয় আর যৌগিক সংখ্যাও নয়। এবার দেখো যৌগিক সংখ্যা কাকে বলে, দেখো ভালো করে, যেসব স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য 1 বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়। তার মানে কি? ধরো একটা যৌগিক সংখ্যা নিলাম আমি 4, একে ভাঙছি, দেখো কি হবে, একে প্রথমে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে আমাদের 2, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 2 আর 1। ঠিক, তার মানে কি 4-এর উৎপাদক কী হতে পারে 2 গুণিত 1, আবার এই 4টা নিজেও। ঠিক আছে, 4টা নিজেও আমাদের একটা উৎপাদক, তাহলে 4-এর উৎপাদক হয়ে গেল আমাদের 3টি, 4-এর উৎপাদক সংখ্যা হয়ে গেল আমাদের 3টি, 4, 1 আর 2। ঠিক, তার মানে কি এই সংখ্যা 4টাকে আমাদের 4 দিয়ে তো ভাঙা যাবেই যাবে, তাছাড়া আমাদের দেখো 2 দিয়ে ভাঙা যাচ্ছে, মানে এই সংখ্যাটি ছাড়াও অন্য একটা সংখ্যা 2 দিয়ে ভাঙা যাচ্ছে বলে এটি হয়ে গেল আমাদের যৌগিক সংখ্যা। বোঝা গেল? আর এর উৎপাদক সংখ্যা কমসে কম আমাদের 3টি হবে, সেই জন্য লেখা আছে দেখো যেসব স্বাভাবিক সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক থাকে তা হলো যৌগিক সংখ্যা। তাহলে এরকম সংখ্যার উদাহরণ হচ্ছে আমাদের 4, 6, 22, 36 ইত্যাদি। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা পড়ব পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার কাকে বলে। যেসব সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, এরকম দুটি স্বাভাবিক সংখ্যা কি হয় পরস্পর মৌলিক সংখ্যা বা প্রাইম
টু ইচ আদার সংখ্যা বলে। যেমন দেখো 3 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা। 3 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা কেন হচ্ছে দেখো, 3 আর 5কে যদি আমি লিখি এরকমভাবে যে যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে দেখো এখানে 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, একে শুধুমাত্র আমরা 1 দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো দুটোকে একসঙ্গে। 3 একে 3, 5 একে 5 লিখতে পারি। তাহলে এর সাধারণ গুণনীয়ক কী হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের 1 ছাড়া অন্য কিছু আসছে না। সেই জন্য হয়ে গেল আমাদের 3 আর 5 আমাদের মৌলিক উৎপাদক বা কো প্রাইম নাম্বার। এরকম হতে পারে আমাদের দেখো 4 আর 9, এখানেও দেখো আমাদের 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 4 আর 9 হয়ে যাবে আমাদের কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। এখানে দেখো 4 আর 9-এর মধ্যে একটা যৌগিক সংখ্যা আছে, মানে দুটোই এখানে যৌগিক সংখ্যা, কিন্তু তাতেও এরা পরস্পর আমাদের কো প্রাইম নাম্বার হয়ে গেল। বুঝা গেল? এরপর শিখবো আমরা মূলদ সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয়। যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখানে দেখো আমাদের বলেছে যেসব সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি একটা সংখ্যা নিলাম, ধরো 5কে তো পি বাই কিউ আকারে, মানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু 5টাকে তো আমরা এইভাবে লিখতে পারি 5/1। তাহলে এইটা পি, ঠিক আছে, আর এইটা হলো আমাদের কিউ। তাহলে 5কে আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তো তাহলে এইখানে দেখো আমাদের বলেছিল, আর কি বলেছিল, কিউ নট ইজিক্যাল টু 0। তাহলে কিউ এখানে দেখো আমাদের 0 নয়, কিউ হচ্ছে আমাদের কত, 1। তাহলে 5টা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, সেটা আমাদের -5 হোক বা +5 হোক, কারণ দুটোকেই আমরা 5/1 বলতে পারি, একেও বলতে পারি আমরা +5/1। ঠিক বুঝার ব্যাপারটা? তাহলে দুটোকেই আমরা প্রকাশ করতে পারবো পি বাই কিউ আকারে। তাহলে সব পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপর দেখো আমাদের অমূলদ সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলি হলো আমাদের অমূলদ সংখ্যা। যেমন দেখেন 5, এখানে 5 হবে না, √5 হবে। এটা টাইপিং একটু মিস্টেক হয়েছে, এটা √5 হবে। 5 আমাদের মূলদ সংখ্যা হয়, আমি আগেও বললাম, সেই জন্য এখানে 5 হবে না, √5 হবে। এটা টাইপিং মিস্টেক হয়েছিল। √5, √7, √3 এগুলো আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই জন্য এগুলো হবে আমাদের অমূলদ সংখ্যা। তো এখানে বলছে আমাদের দেখো সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়। এই কথাটা ব্যাখ্যা করতে গেলে দেখো আমাদের একটা উদাহরণ নিতে হবে। দেখো ধরলাম 2/3, ঠিক আছে, 2/3টা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয়, কিন্তু 2/3কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, সেজন্য এটা একটা মূলদ সংখ্যা। সেই জন্য এই কথাটা বলা হয় আমাদের সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। যেগুলো ভগ্নাংশ আকারে লেখা থাকে বা ভগ্নাংশ সংখ্যা, সেগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয়, সেগুলো আমাদের মূলদ সংখ্যা। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো আমাদের বলছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলে। এখন আমরা মানে পুরো চ্যাপ্টারটা যেই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সংখ্যাগুলো সবই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা মূলদ সংখ্যা। সেই জন্য বলা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাগুলিকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। ব্যাপারটা ক্লিয়ার হলো? এরপর আমরা এই চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন, মানে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষায় এসছে এবং বা আগামী পরীক্ষায় তোমাদের জন্য আসতে পারে, সেসব কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের। প্রথম কোশ্চেনটা আছে দেখো আমাদের 5, 8, 2, 4, 8 সংখ্যাটিতে 2 অঙ্কটির স্থানীয় মান বা ও প্রকৃত মান কত। মানে এই যে 2 সংখ্যাটি আছে, এর স্থানীয় মান করতে হবে আর প্রকৃত মান করতে হবে। প্রথমে তাহলে 2 এর স্থানীয় মান করি। 2 এর স্থানীয় মান কত হচ্ছে, আমাদের 2 লিখবো। 2 এর পর দেখো কটা সংখ্যা আছে আমাদের, 1টা 2টো, সেই জন্য 2 এর পর আমাদের 2টো শূন্য বসে গেল। তাহলে স্থানীয় মান হয়ে গেল আমাদের 200। আর প্রকৃত মান কত হবে আমাদের, প্রকৃত মান কি বলেছিলাম, সংখ্যাটা নিজেই বসে যাবে। তার মানে কত হবে আমাদের 2। সংখ্যাটি কোথায় বসে আছে, কিভাবে বসে আছে দেখার দরকার নেই, প্রকৃত মান মানে হচ্ছে সংখ্যাটা নিজেই। তাহলে 2 এর প্রকৃত মানে 2।
বুঝা গেল ব্যাপারটা। এর পরের কোশ্চেনটা দেখো আমরা কি আছে, পরের কোশ্চেনটা দেখো 907364 সংখ্যাটিতে 4 ও 7-এর স্থানীয় মানের যোগফল কত। তাহলে 4 আর 7 বলেছে, তার 4 এখানে আছে আর 7 এখানে আছে। তাহলে প্রথমে 7-এর স্থানীয় মান লিখছি, 7 লিখলাম। 7-এর পর কটা সংখ্যা আছে, 1 2 3টে, 7-এর পর আমাদের 3টে শূন্য বসে যাবে। এরপর লিখব 4, 4-এর পর আমাদের কটা শূন্য বসবে, আমাদের 4-এর পর আমাদের একটা শূন্য বসবে না, কারণ 4-এর পর আমাদের কোনো শূন্য নেই বা কোনো সংখ্যা নেই আমাদের। তাহলে 4 বসে যাবে আমাদের এইখানে। এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 7004। তাহলে কি হয়ে গেল আমাদের 4 ও 7-এর স্থানীয় মানের যোগফল হচ্ছে আমাদের 7004। আশা করি বুঝে গেছে। এর পরের কোশ্চেনটা দেখো আমাদের কি আছে, পরের কোশ্চেনটা কি আছে দেখো আমাদের বলছে 8 7 5 2 4 4 সংখ্যাটিতে 5 ও 2-এর প্রকৃত মানের সমষ্টি কত। প্রকৃত মান মানে কি, ওই সংখ্যাটা নিজেই। তাহলে 5-এর প্রকৃত মান মানে 5 আর 2-এর প্রকৃত মান মানে 2। তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 7। তাহলে 5 আর 7-এর প্রকৃত মানের যোগফল হয়ে গেল আমাদের 7। বোঝা গেল ব্যাপারটা। এর পরের অঙ্কটা কি আছে দেখো, বলছে 100-র থেকে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে লিখি। তাহলে 100-র থেকে ছোট মৌলিক সংখ্যা মানে কি বলেছিলাম আমি, মৌলিক সংখ্যা মানে যেগুলোর উৎপাদক শুধুমাত্র এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু নয়, মানে যার উৎপাদক সংখ্যা দুটি। তাহলে এরকম সংখ্যা কটি আছে আমাদের 100 থেকে, মানে 100 থেকে ছোট। তার মানে কত থেকে শুরু করবো আমরা, 1 থেকে শুরু করব। তাহলে 1 মৌলিকও নয় যৌগিক নয়, তাহলে 1 বাদ। তারপর হবে 2 3, এইভাবে পাবো কি পাবো আমরা 2 3 5, তারপর 7 9 9 10 11 পাবো আমরা, তারপর 13 পাবো, 17 পাবো, 19 পাবো। ঠিক আছে, এইভাবে ডট ডট করতে করতে দেখো আমরা পাবো আমাদের মোট সংখ্যা হবে আমাদের এরকম 25টি। এটা তোমাদের যদি পরীক্ষায় পড়ে এই 25 সংখ্যাটি মনে রাখবে যে 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তোমরা এটা মুখস্থ করে নেবে যে 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় হামেশাই আসে। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবে, তাহলেই কোশ্চেনটার অ্যান্সারটি করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এরকম করে গুণে করতে গেলে তোমাদের অনেক টাইম লেগে যাবে। দেখো পরবর্তী কোশ্চেনটি কি আছে, প্রথম অখণ্ড সংখ্যার সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণ করলে গুণফল কত হবে। তাহলে প্রথম অখণ্ড সংখ্যা মানে কত আমাদের, প্রথম অখণ্ড সংখ্যা মানে হচ্ছে আমাদের 0। ঠিক, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হচ্ছে আমাদের 0 থেকে শুরু হয়। তাহলে প্রথম অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের 0। এর সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যা গুণ করলে কত হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি গুণ করা হয়, সেটা 5 হোক 10 হোক 10,000 হোক, তার সবসময় গুণফল হয়ে যাবে আমাদের কত, মানে ধরো এখানে 5, 5-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0 হবে। মানে যে কোনো সংখ্যা 5-এর জায়গায় যদি আমি যে কোনো সংখ্যা বসিয়ে দিই, তার যোগফল বা উৎপন্ন গুণফল কি হয়ে যাবে আমাদের 0ই আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 0। বোঝা গেল ব্যাপারটা। এর পরের কোশ্চেনটি কি আছে দেখো, দুটি সংখ্যার যোগফল 27 এবং তাদের বিয়োগফল 3, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে। মানে এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 27 আর তাদের বিয়োগফলও দিয়ে দিয়েছে 3, মানে যোগফল দিয়েছে আর বিয়োগফল দিয়েছে, তাদের গুণফলটা বার করতে বলেছে। এই ধরনের কোশ্চেন করার জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা সংখ্যা ধরি এ আর একটা ধরলাম আমি বি। তাহলে এখানে কি কি দিয়েছে আমাদের, এ প্লাস বি, এর মান দিয়েছে আমাদের 27, আর কি দিয়েছে আমাদের এ মাইনাস বি, এর মান দিয়েছে আমাদের কত 3, মানে যোগফল বলেছে 27, এ প্লাস বি সমান 27 আর বিয়োগফল দিয়েছে আমাদের 3, তাহলে এ মাইনাস বি সমান হয়ে গেল আমাদের 3। তাহলে সূত্রটা কি আমাদের এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই 4। এটা মনে রাখতে হবে, মানে সংখ্যা দুটি যোগফলের স্কোয়ার মাইনাস সংখ্যা দুটি বিয়োগফলের স্কোয়ার কে যদি আমি 4 দিয়ে ভাগ করি,
যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বা এদের গুণফল। ঠিক, তাহলে এইখানে দেখো আমাদের a প্লাস বি এর মান কত দিয়ে আছে 27, তাই এখানে লিখবো আমরা 27 স্কোয়ার, মাইনাস দিয়ে a মাইনাস বি এর মান দিয়েছে আমাদের 3 স্কোয়ার বাই কত হয়ে গেল 4। ঠিক, সমান দিয়ে কি লিখবো আমরা 27 স্কোয়ার হচ্ছে আমাদের 729 মাইনাস 3 স্কোয়ার কত আমাদের 9 বাই 4। 729 থেকে যদি 9 বিয়োগ করি কত হবে 720 বাই 4। 720কে 4 দিয়ে যদি ভাগ করি বা কাটাকুটি করি তাহলে কত হবে 180 হবে। কত হবে 180। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের এখানে 180। বুঝালো ব্যাপারটা? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের এই সূত্রটাকে কাজে লাগাতে হবে, মানে সংখ্যা দুটির যোগফলের স্কোয়ার মাইনাস সংখ্যা দুটির বিয়োগফলের স্কোয়ার বাই 4, তাহলে আমাদের নির্ণীয় গুণফলটি পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। এই কোশ্চেনে কি আছে দেখো আমাদের 64 টু দি পাওয়ার 102 প্লাস দিয়ে 264 টু দি পাওয়ার 103 এর একক অঙ্কের কত। ঠিক আছে, এর একক অঙ্ক কত। তাহলে এই অঙ্কগুলিতে প্রথম সংখ্যাটার এককের অঙ্ক কত আছে 4 আছে, আর এরও এককের অঙ্ক কত আছে আমাদের 4 আছে। তাহলে 4-এর মাথায় যদি আমি দেখো স্কোয়ার দিই তাহলে কত হবে 4 4 16, আর 4-এর মাথায় যদি 3 ধরি তাহলে কত হবে আমাদের 4 গুণিত 4 গুণিত 4 কত হবে 4 4 16, 16 4 64, কত আসছে 64। এইভাবে কোটি থাকলে আবার দেখো 4-এর মাথায় যদি 4 করি তাহলে কত হবে 64 গুণিত 4 কত হবে 6, 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 25, 256। মানে মধ্যে কথা হচ্ছে আমাদের যদি 4-এর মাথায় জোড় সংখ্যা হয় তাহলে আমাদের এককের অঙ্ক 6 হবে, আর 4-এর সংখ্যা মানে 4-এর মাথায় আমাদের যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের এককের অঙ্ক 4 হবে। বোঝালো ব্যাপারটা? যেমন ধরো 4 1 4, তাহলে এর মাথায় কত বিজোড় সংখ্যা, তাহলে কত হলো 4, মানে 4-এর মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে দেখছি এককের অঙ্ক হয়ে যাবে আমাদের 4, আর 4-এর মাথায় যদি জোড় সংখ্যা থাকে তাহলে এককের অঙ্ক হয়ে যাবে আমাদের 6। যেমন 2 ছিল 6 হয়েছে, আবার 4 বিজোড় জোড় সংখ্যা তাহলে এখানে 6। ঠিক, তাহলে প্রথমে দেখো আমাদের 102, 102টা কি আমাদের জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে আমাদের হয়ে যাবে আমাদের 6, তাহলে এইখান থেকে আমাদের এককের অঙ্ক আসবে আমাদের বেরিয়ে 6, প্লাস দিয়ে এইখানে দেখো আমাদের 103, এই যে 3টা আমাদের বিজোড় সংখ্যা, তার মানে এই 103টা বিজোড় সংখ্যা, তাই বিজোড় সংখ্যা থাকলে আমাদের 4-এর পাওয়ার কত হয়ে যাবে আমাদের, বিজোড় সংখ্যা থাকলে আমাদের 4-এর পাওয়ার হয়ে যাবে 4, কত হয়ে যাবে 4, তাহলে এইখান থেকে আমাদের এককের অঙ্ক চলে আসবে আমাদের 4। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 10, তাহলে 10-এর এককের সংখ্যা কত হচ্ছে আমাদের 0, তাহলে এই গোটা অঙ্কটার এককের ঘন অঙ্ক হয়ে যাবে আমাদের 0, উত্তর হয়ে যাবে আমাদের 0। বোঝা গেল ব্যাপারটা? পরের কোশ্চেনে কি আছে দেখো আমাদের, দেখো এইখানে একটা সংখ্যা দিয়েছে 4575 আর 4569-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক, তা যদি এরকম ধরনের অঙ্ক থাকে আমাদের, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে দুটো সংখ্যা দিয়ে আছে এদের প্রথমে আমাদের বিয়োগফল বার করতে হবে। এই সংখ্যাটার বিয়োগফল বার করতে হবে। বিয়োগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে সেটা যদি বর্গ করি তাহলে আমাদের নির্ণয় উত্তরটা বেরিয়ে যাবে। কি বললাম, তাহলে আমি এই দুটো সংখ্যা আমাদের বিয়োগফল করতে হবে। তাহলে এদের মধ্যে কে বড়, এই সংখ্যাটা বড় আর এটা ছোট, তাহলে 4 5 7 5 আর 4 5 6 9 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হচ্ছে আমাদের দেখো আসছে কত, বিয়োগ করলে আসবে আমাদের 6, 9 কয় দিতে 15, 6 দিতে, তারপর 7 7 7 মিলে 0, 5 5 মিলে 0, 4 4 মিলে 0, তাহলে কত হচ্ছে আমাদের 6। এবার কি বললাম, 6কে 2 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে, 2 দিয়ে, মানে এদের বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, সবসময় আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়ে গেল 3, যেই 3টা বেরোবে এর বর্গ করতে হবে,
তাহলে 3 বর্গ, 3 বর্গ মানে 3 স্কোয়ার, কত হলো 9। তাহলে আমাদের কত যোগ করতে হবে, কত সংখ্যা আমাদের 9 যোগ করতে হবে। উত্তরটা হয়ে যাবে আমাদের 9 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সবসময় মনে রাখতে হবে, তাহলে যেই দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো বিয়োগ করব, বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ, ভাগ করার পর যেই উত্তরটা বেরোবে তার বর্গ। ঠিক, তাহলে আমাদের হয়ে যাবে নির্ণীয় উত্তরটা। বোঝা গেল ব্যাপারটা? এর পরের কোশ্চেনটা দেখো আমাদের কি আছে। পরের কোশ্চেনটা আছে আমাদের, দুটি পরস্পর জোড় সংখ্যার গুণফল 7224 হলে বড় সংখ্যাটি কত? মানে পরপর জোড় সংখ্যা, মানে একটা সংখ্যা যদি 2 হয় তার পরের সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে, এদের গুণফল মানে এই টাইপের সংখ্যা, মানে পরপর দুটি জোড় সংখ্যা গুণফল হচ্ছে আমাদের দেওয়া আছে, বড় সংখ্যাটি কত হবে। দেখো এইখানে সমাধান করার জন্য আমরা কি করবো, দেখো 7 2 2 4কে আমরা উৎপাদকে প্রথমে ভেঙে নেব। উৎপাদকে ভেঙে নিলে কত হচ্ছে আমাদের, দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 43 আসবে। ঠিক, তাহলে এখানের মধ্যে দেখো আমাদের জোড় সংখ্যা যেহেতু বলেছে আমাদের, তাহলে আমাদের জোড় সংখ্যা দুটোই আমাদের, তাহলে কিন্তু এইখানে দেখো আমাদের সবচেয়ে শেষের সংখ্যাটা কত বেরিয়েছে, 43 বেরিয়েছে। তাহলে এর সঙ্গে প্রথমে আমি 2 গুণ করে দেবো। ঠিক, যে আমরা জোড় সংখ্যা দর করবো দুটো কি আমরা, তাহলে 43 গুণিত 2 একটা দল হয়ে গেল, আর একটা দল হয়ে যায় আমাদের বাকি এইগুলো। ঠিক, তাহলে বাকি কোনগুলো পড়ে থাকছে আমাদের, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7, এটা একটা জোড় সংখ্যা আর এটা একটা জোড় সংখ্যা। এবার এদের মধ্যে গুণ করে যেটা বড় হবে সেটাই বড়। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। এবার এইটা গুণ করলে কত হচ্ছে আমাদের, দেখো 2 দুগুণে 4, 4 3 12, 7 12 84। তাহলে কে বড় হচ্ছে আমাদের, এইটা বড়। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে এইখানে অঙ্কটির বড় সংখ্যা হয়ে যাবে আমাদের 86। আশা করি বুঝা গেছে। এই কোশ্চেনটা কি আছে দেখো, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? 3টি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে 3টে পরপর সংখ্যা, মানে যদি একটা 1 হয়, তারপর 2 হবে, তারপরে 3 হবে, এইরকম টাইপের সংখ্যার যোগফল দেওয়া আছে আমাদের 15, তাদের গুণফল বার করতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, এই টাইপের অঙ্ক করার জন্য ধরে নেবো একটা সংখ্যা a, তার পরবর্তী সংখ্যা দুটো কী হবে, a+1 একটা, একটা হবে a+2। তাহলে এদের যদি যোগ করি শর্ত অনুসারে কী হবে আমাদের, শর্ত অনুসারে যোগ করলে হবে a+1 প্লাস a+2, কত দিয়ে আছে এদের যোগফল 15 লিখতে পারি আমরা। তাহলে এইগুলো ব্যাকেটটা তুলে যোগ করলে কত হবে আমাদের, 3a + 3 সমান 15। এবার এইখান থেকে দেখো 3a সমান কত হচ্ছে আমাদের, 15 - 3 মানে হচ্ছে আমাদের 12। 3a সমান হয়ে গেল আমাদের 12। তাহলে a সমান কত হবে, 12/3 মানে 4, 12/3 মানে 4। তাহলে a এর মান হয়ে গেল আমাদের 4। তার পরবর্তী সংখ্যাগুলো কী হবে আমাদের, তারপরের সংখ্যাটা হবে আমাদের 5, তারপর সংখ্যাটা হয়ে যাবে আমাদের 6। তাহলে একটা সংখ্যা 4 হলে তারপরটা 5, তারপরটা 6, তাহলে 3টে সংখ্যা হয়ে গেল আমাদের 4 5 6। তাই এদের গুণফল কত হবে, 4 গুণিত 5 গুণিত 6, 4 5 আর 6 এর গুণফল হয়ে যাবে আমাদের 120। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের 120। আচ্ছা, ওটা বুঝা গেছে। এর পরের অঙ্কটা কি আছে দেখো আমাদের, বলছে অঙ্কটা দেখো, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার দুটির পার্থক্য কত? তা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমাদের, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। এবারে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। ঠিক, এবার এই দুটোর মধ্যে পার্থক্য বলেছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 9 9 1 করে দিয়ে 9 8 দিতে দিয়ে নিচে হয়ে গেল 9, তো কত হলো 8 9 9, মানে বিয়োগ হয়ে গেল আমাদের, তাহলে বিয়োগফল হয়ে গেল আমাদের 9 8 9 9। আশা করি বুঝে গেছে। এর পরের অঙ্কটা কি আছে দেখো আমাদের, বলছে অঙ্কটা দেখো, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার দুটির পার্থক্য কত? তা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4,
দেখো এই সংখ্যাটি কি আছে, দেখো দেখো এই অঙ্কটি কি আছে, 2 4 দেখো এই অঙ্কটি কি আছে আমাদের 2424 সংখ্যাটিতে 2 অঙ্কের স্থানীয় মানগুলির যোগফল কত। তাহলে এইখানে 2 যে সংখ্যাগুলো আছে সেইখানে মানে যতগুলি 2 আছে সব কটারই স্থানীয় মানের যোগফল। ঠিক আছে, তাহলে প্রথমে এই 2টাই লিখবো আমরা। এই 2 এর স্থানীয় মান কত হবে, 2 লেখার পর আমাদের যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হবে, তাহলে 2 0 0। তারপরে 2 আছে আমাদের এইখানে, তাহলে এইখানে আমাদের 2 এর স্থানীয় মান কত হবে, আমাদের 20 হয়ে যাবে, কারণ 2 এর পরে একটা সংখ্যা আছে। তাহলে 2 0 এখানে লিখলাম, যে যোগফল কত হবে 0 2 0 2। এটা হয়ে যাবে আমাদের নির্ণীয় উত্তর। আশা করি বোঝা গেছে। এবার কি বলেছে দেখো, 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য আছে। এই টাইপের যদি কোশ্চেন আসে আমাদের পরীক্ষায় খুব হামেশাই, তাহলে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো আমাদের কীভাবে করবে দেখো, 1 থেকে 100-র মধ্যে শূন্য কতগুলি আছে। তাহলে দেখো প্রথমে 10-এ শূন্য আছে, 20-তে শূন্য আছে, 30-এ আছে, 40-এ আছে, 50-এ আছে, 60-এ আছে, 70-এ আছে, 80-তে আছে, 90-এ আছে, 100-তে আবার 2টো আছে। তাহলে মোট শূন্য কতগুলো আছে দেখো আমাদের, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আর 11টা। তাহলে টোটাল শূন্য হয়ে গেল আমাদের 11টি। বুঝে গেল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 11টি। ঠিক, এর পরের অঙ্কটা কি আছে দেখো আমাদের, বলছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না তার বর্গ কত। 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে, তাহলে এরকম সংখ্যা আছে আমাদের শুধুমাত্র 11। তাহলে 11টাকে যদি উল্টে দিই তাহলে কত হবে, আমাদের 11ই আসবে। ঠিক, তাহলে এর কি বলেছে আমাদের, অঙ্কদ্বয়ের স্থান বলছে, এর বলেছে আমাদের বর্গের মান কত, বর্গ কত। তার বর্গ মান হচ্ছে 11 স্কোয়ার। তাহলে 11 11 গুণ করলে কত হয়, 11 11 গুণ করলে হচ্ছে আমাদের 121। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 121। ঠিক, এর পরের অঙ্কটা কি আছে দেখো আমাদের, দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। ঠিক, দুটি সংখ্যার গুণফল দিয়েছে আমাদের 5 আর একটি সংখ্যা দিয়েছে আমাদের 3/2, সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে অপর সংখ্যাটি কী হবে দেখো, অপর সংখ্যাটি হবে আমাদের 5 ভাজিত 3/2। যেহেতু গুণফল 5 আর একটা সংখ্যা 3/2 হলে অপর সংখ্যাটি বার করার নিয়ম হচ্ছে আমাদের গুণফলকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ। ঠিক, তাহলে 5 ভাজিত 3/2 হবে। তাহলে 5 ভাজিত 3/2 করলে কত হচ্ছে, 5 গুণিত 2/3। ভাগের সময় কী হয়, এটা গুণ চিহ্ন হয়ে যায় আর এই সাইডে যেটা থাকে সেটা আমাদের উল্টে যায়। তাহলে হয়ে গেল আমাদের 2/3। তো এটা কাটাকুটি যাচ্ছে না, তাহলে কত 10/3। এবার বলছে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 10/3। তাহলে এদের সমষ্টি কত হবে আমাদের, এইভাবে লিখে যোগ করতে হবে। লসাগুর যোগ হচ্ছে আমাদের এই দুটোকে প্রথমে আমাদের মানে ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে এই দুটোকে প্রথমে লসাগু করতে হবে। 2 আর 3-এর লসাগু হচ্ছে আমাদের 6। এবার দেখো 2কে 6 দিয়ে ভাগ করতে হবে, মানে এইটাকে এটাতে ভাগ করতে হয়, যা বেরোয় তার সঙ্গে আমাদের এই উপরের সংখ্যাটা গুণ করতে হয়। তাহলে এখানে 2 আছে, 2কে 6 দিয়ে ভাগ করলে হয় আমাদের 3 আর 3-এর সঙ্গে এই 3টা গুণ করলে হয়ে যায় আমাদের 9। তাহলে এখানে বসে যায় আমাদের 9। এবার এই 3কে মানে 6কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় আমাদের 2, 2 আর 10-এ গুণ করলে হয়ে যায় আমাদের 2 10-এ 20। ঠিক, তাহলে হয়ে গেল আমাদের উত্তরটা 6 বাই মানে নিচে 6 আর 20 আর 9 গুণ যোগ করলে হচ্ছে আমাদের 29। তাহলে হয়ে গেল উত্তরটা আমাদের 29/6। আর এইটাকে আবার যদি পূর্ণ ভাঙা হয় তাহলে আসবে আমাদের 4 পূর্ণ 5/6। তাহলে আমাদের এই উত্তরটা লিখতে পারো, যদি অপশান থাকে এটা করবে, কিংবা যদি আমাদের অপশানে এই আকারে থাকে তাহলে এইভাবে করতে হবে 4 পূর্ণ 5/6। আশা করি বোঝা গেছে।
এই দেখো পরের অঙ্কটা কি আছে দেখো, 10 থেকে 30-এর মধ্যবর্তী কতগুলি মৌলিক সংখ্যা আছে। 10 থেকে 30-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা আছে আমাদের, দেখো এটাও মনে রেখে দেবে 6টি। কটি হয়ে যায় আমাদের? 6টি। ঠিক, সেগুলো যদি বলি কী কী, দেখো আমাদের প্রথমে 10 থেকে 30-এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 11, তারপর 13, 17, 19, তারপর 20, 21 বাদ, 22 বাদ, 23 আসবে, তারপর 23-এর পর আসবে আমাদের 23, 24 বাদ, 25 বাদ, 26 বাদ, 27 বাদ, 28 বাদ, 29, আর 30টা তো আমাদের মৌলিক সংখ্যা নয়, তাহলে এই কটাই আছে। তাহলে এই কটা দেখো গুণে কত হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে হয়ে গেল আমাদের 6টি। আশা করি বোঝা গেছে। এরপর দেখো পরের অঙ্কটা কি আছে আমাদের, বলছি দেখো প্রদত্ত সংখ্যাগুলির যোগফল কত। তাহলে এই যে সংখ্যাগুলো দিয়ে আছে এর যোগফল কত হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো 2 + 4 + 6 + 8 + 10 প্লাস দিয়ে ডট 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 98 পর্যন্ত আছে। মানে এই ডটগুলোতে কি আছে, 12 + 14 + 16 + 18 প্লাস, এভাবে আমাদের যতগুলো জোড় সংখ্যা আছে সব কটার যোগফল, মানে 1 থেকে 100-এর মধ্যে জোড় সংখ্যাগুলির যোগফল। জোড় সংখ্যার যোগফলের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি হচ্ছে আমাদের n × n + 1। এখানে n হচ্ছে আমাদের যোগফল, মানে জোড় সংখ্যার সংখ্যা। তাহলে এইখানে দেখো মোট কত পর্যন্ত গেছে আমাদের, 98 পর্যন্ত। তাহলে এই 98 মানে 1 থেকে 100-এর মধ্যে, তাহলে 98 পর্যন্ত আমরা লিখতে পারি আমরা। ঠিক আছে, 100-এর মধ্যে বলেছি, তাহলে 100টা আমরা ধরতে পারবো না। তাহলে 98 পর্যন্ত যদি হয় তাহলে জোড় সংখ্যা কতগুলো হবে আমাদের, 98/2, মানে যতগুলো শেষ সংখ্যাটা নেবো আমরা তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমরা পেয়ে যাব। কি বললাম, শেষ জোড় সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কতগুলো আমাদের জোড় সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 98-কে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 49। ঠিক, তাহলে এর মধ্যে 49টি জোড় সংখ্যা আছে, তাহলে n এর মান হয়ে গেল আমাদের 49। এবার সূত্র অনুসারে আমরা বসাবো কী হবে, 49 × 49 + 1, তাহলে কি 49 × 50। তাহলে 49-এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে গুণফলটা হয়ে যাবে আমাদের 2405। বোঝা গেল। তাহলে এই সূত্র দিয়ে আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে হবে। যতগুলি সংখ্যা দিয়ে থাক শেষ সংখ্যাটা আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব আমরা কতগুলো সংখ্যা আছে। কিন্তু যদি ধরো আমাদের এখানে 6 থেকে শুরু করতো, 6 + 8 + 10 প্লাস ডট ডট দিয়ে 98 হতো, তাহলে 98-কে তো আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 থেকে 98 পর্যন্ত সংখ্যা পেয়ে গেলাম, মানে 49টি। কিন্তু এইখানে দেখো আমাদের প্রথমে 6 থেকে শুরু হয়েছে, তাহলে প্রথমে কতগুলো সংখ্যা বাদ গেছে আমাদের, 2টো সংখ্যা বাদ গেছে। তাহলে 49 থেকে আমাদের 2টো সংখ্যা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের মোট সংখ্যা 47টি। তাহলে 6 থেকে 98-এর মধ্যে সংখ্যা হয়ে যাবে আমাদের 47টি। মানে প্রথমে যেটা বাদ দিয়েছি সেটা মাথায় রাখতে হবে যে কোথা থেকে সংখ্যাগুলো শুরু হয়েছে। এটা 2 থেকে শুরু হয়েছে, মানে প্রথম জোড় সংখ্যা 2 বলে আর 49 দিয়ে করে দিলাম। কিন্তু যদি প্রথম সংখ্যা দিয়ে শুরু না হয় তাহলে যতগুলো সংখ্যা প্রথমে আছে সেই সংখ্যাগুলো আমাদের বাদ দিতে হবে। প্রথমে আমাদের 2টো সংখ্যা ছিল বলে এখানে 2 বাদ দিয়ে আমাদের অঙ্কটাকে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসলে তোমাদের একটু মাথা ঠান্ডা করে অঙ্কটা করবে, কিভাবে দিয়েছে আর কিভাবে করতে হবে। ঠিক আছে, এর পরের সংখ্যাটি দেখো আমাদের, মানে পরের অঙ্কটি কি আছে দেখো আমাদের বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি যোগফল। মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি যোগফল মানে 1 + 2 + 3 + 4 + 5 প্লাস ডট 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 দিয়ে একদম 100 পর্যন্ত, মানে 100 পর্যন্ত সংখ্যাগুলি সব কটা যোগ করতে হবে। ঠিক আছে, মানে 100টাও যোগ হবে আমাদের। বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো এই 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো আমাদের কি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা দুটোই নিচে, মানে এগুলো সব পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যার যোগফলে একটা সূত্র আছে, সেই সূত্রটা কি n × n + 1/2। এখানেও n এর মান হচ্ছে কতগুলি পূর্ণ সংখ্যা আছে। তাহলে 1 থেকে 100-এর মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো আছে আমাদের, 100টা আছে, তাই তো আমাদের 100টাই পূর্ণ সংখ্যা। তাহলে n এর জায়গায় কত বসে আমাদের 100 বসবে, তাহলে 100 × 100 + 1/2। তাহলে এই সূত্র অনুসারে করলে কি হচ্ছে আমাদের দেখো 100 × 101/2
2 কে 100 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 2 কে 100 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 50। তাহলে আমাদের 50 গুণিত 101, 50-এর সঙ্গে আমাদের 101 গুণ হবে। তাই 50-এর সঙ্গে 101 গুণ করলে কত হচ্ছে আমাদের, দেখো প্রথমে 101-এর সঙ্গে 5 গুণ করবো, তারপর শূন্যটা আমরা পরে বসিয়ে দেবো। তাই 5 একে 5, 5 শূন্য 0, 5 একে 5, আর শূন্যটা বসে আমাদের এইখানে। তাহলে হয়ে গেল আমাদের 5050, মানে 5050। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমাদের কোনো স্বাভাবিক সংখ্যা যদি যোগ করতে বলে, তাহলে স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে n × n+1/2। এই সূত্র অনুসারে আমরা অঙ্কগুলোকে করব। আশা করি আমরা বোঝা গেছে। এর পরবর্তী ক্লাসে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পরবর্তী নেক্সট চ্যাপ্টার আমাদের বিভাজ্যতা। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।